জনগণ বেছে নেওয়ার যেই মাধ্যম নির্বাচন, জনাব রাজিকুজ্জামান রতন, এই নির্বাচন সংস্কারে আপনারা কতটা দেখতে পাচ্ছেন রাজনৈতিক দল হিসেবে? আপনাদের পর্যবেক্ষণ কি? আমরা চেয়েছিলাম যে ঐকমত্য কমিশনের প্রথম আলোচনাগুলো এই জায়গায় আসবে, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি কি দরকার। আসলে আমরা এইভাবে একমত হই। প্রথম প্রশ্ন যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন কি সুষ্ঠু হবে, সবাই বললো না, হবে না। তাহলে আমরা প্রথমে একমত হলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়। তাহলে নির্বাচনটা কেমন হবে? তাহলে নির্বাচনটা হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আচ্ছা, ঠিক আছে, একমত হলাম। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কেমন হবে? এটা নিয়ে তো বিতর্ক হতে পারে যে এইভাবে ফর্ম করলে ভালো হয়, ওইভাবে ফর্ম করলে ভালো হয়। এভাবে যদি আমরা এগোতাম, তারপর বলতে আচ্ছা নির্বাচন পদ্ধতিটা কেমন হবে? নির্বাচনের টাকার খেলা হবে, ধর্মের রাজনৈতিক ব্যবহার হবে, আঞ্চলিকতার প্রয়োগ হবে, পেশি শক্তির প্রয়োগ হবে, নাকি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা গণজাগরণ তৈরি করা হবে? তো সেক্ষেত্রে কিছু গাইগুই হবে, কিছু দ্বিমত টিমত হবে। তখন যদি বলতো হ্যাঁ একটা একমত হলাম আমরা, নির্বাচনে টাকার খেলা হবে না, তখন আমরা বলতে পারবো আচ্ছা নির্বাচনে টাকার বস্তা নিয়ে যারা নির্বাচনে দাঁড়ায় তাদের কি কি যোগ্যতা আছে। আর 2 নম্বর হচ্ছে টাকা দিয়ে মানুষের বিবেক কেনার যে চর্চাটা করে, এর ফলটা কি দাঁড়াবে? ভোটের সময় 1 মাস সে টাকা দেবে, বাকি 5 বছর সে টাকা রোজগার করবে। আর যে জনগণের যে অংশটা 1 মাস টাকার বিনিময়ে ভোট দেবে, তার নৈতিকতার মানটা এই জায়গায় যাবে। তো ও যদি টাকা নিয়ে ভোট নিতে পারে, আমিও তার দলের সমর্থক হিসাবে আমি টাকা নিয়ে বিচার করব, আমি টাকা নিয়ে দোকান দখল করব, আমি জমি দখল করব। মানে সে দখল করছে রাষ্ট্র ক্ষমতার অংশ, আমি দখল করব আমার ইউনিয়ন, আমার উপজেলার অংশ। ফলে এই প্রক্রিয়াগুলো চলতে থাকে। আমরা বলছি এই জায়গাগুলোতে আসেন না। সংস্কার যদি করতে হয়, যেখানে অগ্রগতি আপনারা কতটা দেখতে পাচ্ছেন? কামাল ভাই যেটা বললেন যে সংস্কার তো মননে লাগবে, সংস্কার মননেও লাগবে, আইনেও লাগবে, সবচেয়ে বেশি লাগবে প্রয়োগে। উনি যে উদাহরণটা দিলেন, যদি একটা গণতান্ত্রিক প্রয়োগ না হয় তাহলে তো কোনো ভালো আইনও কাজ করতে পারবে না। আমি আমার মতো করে, আইন আমার হাতে থাকলে আমার মতো কাজ করবে, আইন আপনার হাতে থাকলে আপনার মতো করে কাজ করবে, আইন তার হাতে থাকলে তার মতো কাজ করবে। তাহলে থেকে আইনের কোনো স্বাধীন সত্তা থাকলো? ফলে এই ক্ষেত্রে আমরা মনে করি সংস্কারগুলো ওই জায়গায় হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের প্রথম কোন কোন জায়গায় আসলো? সংবিধান কি ছুঁড়ে ফেলে দেওয়া হবে, নাকি সংবিধান পুনর্লেখন হবে? মানে এমন এমন কিছু বিষয় নিয়ে আসলো যেটা আমাদের অভ্যুত্থানের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। এবং এক পক্ষের অভিযোগ, ছোট্ট করে যদি বলেন জনাব মাসুদ কামাল, যে রাজনৈতিক দলগুলো সংস্কারের সহযোগিতা করছে না, এরকম এক পক্ষের একটা অভিযোগ করা হচ্ছে বা হয়, আপনি কি বলবেন? রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না যদি হতো, বিশেষ করে বড় দল যাদেরকে বলা হয়, হ্যাঁ, বিশেষ করে বড় দল বা বিএনপির। আমি বলি প্রত্যেকটা দলের তো একটা করে পলিটিক্স আছে না? তাহলে তো সব দল মিলে এক দলই হইতো। ওনার পলিটিক্স আর বিএনপি পলিটিক্স কি এক না তো? এখন এমন একটা প্রস্তাব আপনি দিলেন যেটা নাকি ওনার সঙ্গে যায় না। এখন উনি কি ওনার দলের যে আদর্শিক যে জায়গাটা, ওই জায়গা ত্যাগ করে ওখানে যাবে না তো? কিছু কিছু ক্ষেত্রে তো বিরোধ হবেই। যেগুলি বিরোধ হবে ওগুলো ওখানেই থাকুক। আপনি সব বিরোধ আপনি মেটাতে পারবেন না। এটা ঐক্যমত্য কমিশনের কাজ ওইটা না। ঐক্যমত্য কমিশনের কাজ হলো যে পয়েন্টে ঐক্যমত্য হয় সেই পয়েন্ট করা। আসলে আমি তো আগেও বলেছি, এই ঐক্যমত্য কমিশনে এইগুলি আসলে সময় ক্ষেপণ ছাড়া কিছু না। এটার কোনো ভ্যালিডিটি নেই। এটা মানা না মানার কোনো, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, ছোট্ট শেষ করে দিচ্ছি আপনাকে। বিএনপির একটা 31 দফা আছে না রাষ্ট্র সংস্কারের? এই 31 দফাকে বিএনপি অ্যাবান্ডন করছে, বাতিল করছে, স্থগিত করছে? করে নাই তো। সারা দেশে মানুষের মধ্যে তারা প্রচার করতেছে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে 31 দফা রেখে ওরা সংস্কার কর্মকাণ্ড মনে করে না? ওরা কি 31 দফা রেখে আলী রিয়াজের এগুলি গ্রহণ করবো নাকি? কে আলী রিয়াজ, কে মনির রায়তার ধুলায় অন্ধকার, এগুলি কে লাভ আছে নাকি রে ভাই?